আচ্ছা, ভাবুন তো একবার, জীবনের গাড়িটার স্টিয়ারিং কি অন্যের হাতে নাকি নিজের কন্ট্রোলে? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই, কিভাবে নিজের জীবনের আর্কিটেক্ট মানে প্রধান স্থপতি হওয়া যায়। ক্যারিয়ারটাকে না একটা বিশাল বিল্ডিংয়ের মতো ভাবা যেতে পারে। এখন প্রশ্ন হলো, এর ডিজাইনটা কে করছে? যদি এর আর্কিটেক্ট নিজে না হওয়া যায়, তাহলে কিন্তু ভূমিকাটা শুধু একজন দর্শকের, যে কিনা শুধু পাশ থেকে দেখছে দালানটা কিভাবে বানানো হচ্ছে। যদি মনে হয় হ্যাঁ, কর্মক্ষেত্রে বেতনও কম, ভ্যালুও পাচ্ছি না, একদম আটকে গেছি, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা শুধু আপনার একার না, অনেকেই এমনটা ফিল করেন। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? ভালো খবর হলো এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার একটা দারুণ উপায় আছে, আর সেই চাবিকাঠিটা কিন্তু আপনার কাছেই। তো চলুন এবার মেইন টপিকে আসা যাক। সেলস, এই শব্দটা শুনলেই আমাদের কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? আমরা একটু দূরে সরে যাই। কিন্তু সত্যি বলতে কি, এটা আসলে আমাদের সবার মধ্যে লুকিয়ে থাকা একটা অসাধারণ স্কিল। বাঁচতে হলে বেচতে হবে, এই একটা কথাই কিন্তু আজকের পুরো আলোচনার মূলে। আর এটা মোটেও কোনো বিজনেসের স্লোগান নয়, এটা হলো জীবনের একটা বেসিক সত্যি। আমরা কিন্তু বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে কিছু না কিছু সেল করছি। শুনতে একটু অবাক লাগছে, তাই না? আচ্ছা, খুব সহজ একটা উদাহরণ দেই। একটা ছোট বাচ্চা যখন দুধের জন্য কাঁদে, তখন সে কি করছে? সে কিন্তু তার প্রয়োজনটা, মানে তার খিদে পেয়েছে, সেটা খুব এফেক্টিভলি তার মায়ের কাছে সেল করছে। মানে আমরা সবাই কিন্তু এই স্কিলটা নিয়েই জন্মাই। এখানে দেখুন, সেলস নিয়ে আমাদের মাথায় যে ভুল ধারণাগুলো গেঁথে আছে আর আসল ব্যাপারটা কি তার একটা তুলনা দেওয়া হয়েছে। সেলস মানে কিন্তু কাউকে জোর করা বা চাপ দেয়া নয়, এর আসল মানে হলো নিজের ভ্যালুটা ঠিকঠাকভাবে বোঝানো। এটা কোনো ম্যানিপুলেশন বা প্রতারণা নয়, এটা হলো অন্যের সমস্যার সমাধান দেওয়া। এখন প্রশ্ন হলো, নিজেকে তুলে ধরার আগে তো নিজের ভ্যালু বা মূল্য তৈরি করতে হবে, তাই না? তো চলুন দেখি কোন 4টা পিলারের ওপর দাঁড়িয়ে নিজেকে আরও বেশি মূল্যবান করে তোলা যায়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যাই করুন না কেন, মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার আগে কিন্তু আপনাকে কিনবে। আপনার ওপর ভরসা তৈরি হলেই আপনার কাজের মূল্যায়ন হবে। নিজেকে গড়ে তোলার জন্য এই 4টা স্টেপ বলতে পারেন একটা প্রুভেন ফ্রেমওয়ার্ক। কেউ যদি এই 4টা কাজ নিয়ম করে করতে পারে, তাহলে তার উন্নতি আটকানো প্রায় অসম্ভব। দেখুন, বই পড়লে পিছিয়ে পড়ার ভয় থাকে না। ঠিকঠাক একটা ট্রেনিং নিলে শেখার প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যায়। আর ঘুরলে বা ট্রাভেল করলে যে কোনো সিচুয়েশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। আর সবশেষে আপনি কাদের সঙ্গে মিশছেন সেটা আপনার চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে। বেশ, নিজের ভ্যালু তো তৈরি হলো। এখন সময় হলো সেটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করার। ধরুন, একটা চাকরির ইন্টারভিউ বা স্যালারি নেগোসিয়েশনের মতো ভাইটাল মুহূর্তে কিভাবে নিজের মূল্যটা তুলে ধরা যায়। চলুন একটা খুব কমন সিনারিও নিয়ে কথা বলি। ধরুন, একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। বেশিরভাগ ক্যান্ডিডেট কি করে? শুধু নিজের সিভি নিয়েই কথা বলে। কিন্তু কিভাবে নিজেকে বাকিদের থেকে আলাদা প্রমাণ করা যায়? ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হওয়ার পর ওই কোম্পানি আর ইন্ডাস্ট্রি নিয়ে একটু রিসার্চ করুন। পারলে সরাসরি মার্কেটে যান, রিটেলার বা ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বলুন, বোঝার চেষ্টা করুন। তারপর ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনার ফাইন্ডিংসগুলো তুলে ধরুন। এটা সঙ্গে সঙ্গে প্রমাণ করে দেবে যে আপনি শুধু একটা চাকরি খুঁজছেন না, আপনি আসলে ভ্যালু অ্যাড করতে এসেছেন। চাকরির আলোচনার সম্ভবত সবচেয়ে কঠিন পার্টগুলোর একটা হলো এই স্যালারি নেগোসিয়েশন। অনেকেই এখানে এসে একটু দ্বিধায় পড়ে যান, কিন্তু বিশ্বাস করুন, এরও একটা লজিক্যাল রাস্তা আছে। যখনই কেউ জব সুইচ করার কথা ভাববে, তার টার্গেট হওয়া উচিত অন্তত 30% স্যালারি হাইক। কিন্তু প্রশ্ন হল, কেন ঠিক 30%? এর পেছনে কিন্তু একটা সলিড যুক্তি আছে। এই যুক্তিটা একবার দেখুন। প্রথম 10% হল যে অ্যানুয়াল অ্যাপ্রাইজালটা ছেড়ে আসা হচ্ছে তার জন্য। পরের 10% নতুন রোলের বাড়তি দায়িত্বের জন্য। আর শেষের 10% হল একটা নতুন পরিবেশে যাওয়ার রিস্ক নেয়ার জন্য। এইভাবে যুক্তি দিয়ে কথা বললে আপনার দাবিটা অনেক বেশি স্ট্রং শোনায়। একটা কথা মনে রাখতে হবে, স্যালারি নিয়ে কথা বলার সময় আপনার কথায় যে জোরটা থাকবে সেটা আসবে আপনার প্রস্তুতি আর রিসার্চ থেকে। এটা কোনো চাপাবাজি না, এটা হলো নিজের যোগ্যতার একটা লজিক্যাল প্রেজেন্টেশন। স্কিল আর স্ট্র্যাটেজি তো থাকলো, কিন্তু এই সব কিছুর ওপরে যেটা দরকার সেটা হলো একটা স্ট্রং মাইন্ডসেট। কেরিয়ারের লম্বা রেসে দৌড়াতে গেলে আর কঠিন সময়ে টিকে থাকতে গেলে ভেতরের শক্তিটাকেই জাগাতে হবে। এই সংখ্যাটা 1000, এটা কেরিয়ারের জন্য একটা খুব জরুরি নিয়ম মনে করিয়ে দেয়। কি সেই নিয়ম? একে বলা হয় 1000 দিনের নিয়ম। মানে হল, যদি কেউ প্রায় 3 বছর ধরে একই রোলে, একই স্যালারিতে, একই দায়িত্ব নিয়ে পড়ে থাকে, তার মানে সে আসলে এগোচ্ছে না, সে পিছিয়ে পড়ছে। তাই সবসময় গ্রোথের দিকে নজর রাখতে হবে। রিজেকশন বা না শোনার ভয়টা কিন্তু আমাদের অনেককে সামনে এগোতে দেয় না।
সেটা চাকরির আবেদন হোক বা নতুন কোনো আইডিয়া পেচ করা, এই ভয়টা কাজ করেই। কিন্তু কি হবে যদি এই ভয়টাকেই আমরা আমাদের পাওয়ার বানিয়ে ফেলি? এখন থেকে যখনই নো বা না শুনবেন, সেটার মানে ধরে নেবেন নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ। প্রত্যেকটা না আসলে একটা নতুন দরজা খুলে দেয়। এটা কোনো কিছুর শেষ না, বরং নতুন কিছুর শুরু। লক্ষ্যটা একটা হ্যাঁ পাওয়া নয়, লক্ষ্যটা হলো না কালেক্ট করা। যদি এটা জানা থাকে যে 10 জনের মধ্যে একজন হ্যাঁ বলবে, তার মানে হলো 9টা না শোনাটা আসলে সফলতার দিকে এগিয়ে যাওয়ারই একটা অংশ। এই মাইন্ডসেটটা থাকলে রিজেকশনের ভয়টাই আর থাকবে না। তো সব শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নেই ফিরে এলাম। আপনার কেরিয়ার, আপনার জীবন, এর আর্কিটেক্ট আপনি নিজেই। আজকের আলোচনা থেকে যে টুলসগুলো পাওয়া গেল, সেগুলো ব্যবহার করে আপনার ভবিষ্যতের কোন অংশটা সবার আগে করতে চান, সিদ্ধান্তটা কিন্তু আপনারই।